পুরান ঢাকায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা হত্যার প্রতিবাদে বিক্ষোভ, জড়িতদের গ্রেফতার দাবিতে 24 ঘন্টার আলটিমেটাম, টিউশন ছাত্রী পুলিশ হেফাজতে। জুলাই সনদে আর কোনো দল সই না করলেও প্রভাব পড়বে না জাতীয় নির্বাচনে, মন্তব্য বিএনপি নেতা সালাউদ্দিনের। গণভোট হলে সনদ বাস্তবায়নে বাধ্য থাকবে নির্বাচিত সংসদ। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব কৃষিতে, ক্ষতির মুখে কৃষক, শীতকালীন সবজির সরবরাহ সংকটের আশঙ্কা, নতুন জাত ও প্রযুক্তি উদ্ভাবনের পরামর্শ। 10 বছরে অকেজো বরিশাল মহানগরের 4 শতাধিক সিসিটিভি ক্যামেরা, কেবল সহ চুরি 70টির বেশি জানে না কর্তৃপক্ষ, নিরাপত্তা নিয়ে শঙ্কায় নগরবাসী। এবং দফায় দফায় হামলার পর গাজায় যুদ্ধবিরতি পুনর্কার্যকরের ঘোষণা ইসরায়েলের। দখলদারদের হামলায় কাশেম ব্রিগেডের কমান্ডার সহ নিহত 42, ত্রাণবাহী ট্রাক প্রবেশেও নিষেধাজ্ঞা। সকালের সময় সঙ্গে আছি আমি তুষার আহমেদ ইমন। পুরান ঢাকায় টিউশনির বাসার সিঁড়ি থেকে উদ্ধার করা হয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা জুবায়েদ আহমেদের রক্তাক্ত মরদেহ। ঘটনার পর জুবায়েদের ছাত্রীসহ পরিবারের কয়েকজনকে হেফাজতে নেয় পুলিশ। হত্যার বিচার দাবিতে তাঁতীবাজার মোড় ও বংশাল থানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন জবির শিক্ষার্থী ও ছাত্রদল নেতাকর্মীরা। খুনিদের গ্রেফতারে 24 ঘন্টার আলটিমেটাম দেন কেন্দ্রীয় ছাত্রদল সভাপতি। সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে যে স্থানে খুন হয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা, সেখান থেকে পালাচ্ছেন 2 জন। নিহত জুবায়েদের সহপাঠীদের অভিযোগ তারাই মূল হত্যাকারী, যার সাথে জড়িত জুবায়েদ যে মেয়েকে পড়াতেন। রোববার দুপুরে পুরান ঢাকার আরমানিটোলার একটি বাসায় টিউশনি করতে গিয়ে খুন হয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য জুবায়েদ আহমেদ। 5ম তলা ভবনে 3 তলার সিঁড়ির উপরে রক্তাক্ত অবস্থায় পড়েছিল জুবায়েদের লাশ। সেখান থেকে নিচ তলার সিঁড়ি পর্যন্ত দেখা গেছে রক্তের দাগ। পুলিশের ধারণা ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এই ঘটনায় জুবায়েদের টিউশন শিক্ষার্থী বর্ষা ও তার পরিবারের কয়েকজনকে হেফাজতে নিয়েছে পুলিশ। 15 নূর বক্স লেন একটা বাসার সিঁড়িতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মোহাম্মদ জুবায়ের হোসেন সে নিহত হয়েছে। 5 তলায় টিউশনি করতে, উনি 3 তলার সিঁড়িতে পড়ে আছে। সহপাঠীরা জানান, পড়াতে যাওয়ার কথা ছিল না জুবায়েদের। বর্ষা ফোন করে এনে পরিকল্পিতভাবে হত্যা করে আলামত নষ্টের চেষ্টা করে। হত্যাকাণ্ডের স্থানে এসে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জড়িতদের কঠোর শাস্তির দাবি জানান। যাকে প্রাইভেট পড়াতো উনি বারবার কল দিচ্ছিল যে আসলে ভাই আপনি কোথায় আছেন এক্স্যাক্ট। একটা ছাত্রী বা একটা ছাত্র তো কখনোই বারবার বলে না স্যার আপনি কখন কই, এখন এক্স্যাক্ট কই। তারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত না থাকতো তাহলে অবশ্যই তারা হচ্ছে যে এটা মানে ঢাকার চেষ্টা করতো না, এভিডেন্সটা ঢাকার চেষ্টা করতো। আমরা সমস্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে কথা বলেছি, আর সবাই এসেছেন এবং ওনারা কার্যকর পদক্ষেপ নেবেন এই জোর দাবি জানাচ্ছি। জুবায়েদ হত্যার বিচারের দাবিতে প্রথমে রাজধানীর তাঁতীবাজার মোড় অবরোধ করেন জবি শিক্ষার্থী ও ছাত্রদল নেতাকর্মীরা। পরে সেখান থেকে বংশাল থানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তারা। জড়িতদের আইনের আওতায় আনা না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেয় ছাত্রদল। এরকম অনেক ঘটনাই ঘটে, আসলে সুষ্ঠু বিচার আমরা পাই না। কেন এরকম হচ্ছে? আজ কাল আমার সাথে হতে পারে, পরশুদিন কোনো একটা আমার ছোট বোনের সাথে হতে পারে। আদালতে আসবে, জিনিসটা খবরে আসবে, প্রত্যেকটা জিনিস কিন্তু আমাদেরকে জুবায়েদের কথা মনে করাই দেবে। যত দ্রুত মামলাটা খালাস হবে তত হয়তো আমরা কিছুটা হলেও ভুলে থাকতে পারবো। সিসি ক্যামেরা ফুটেজে 2 জনকে দেখা গিয়েছে যে দৌড়ে যাচ্ছে, তার সাথে আরও কেউ থাকতে পারে। অবশ্যই আগামীকাল আমরা আবারও ছাত্রদলের পক্ষে কর্মসূচি দেওয়া হচ্ছে, যখন বিশ্ববিদ্যালয় থেকেও কর্মসূচি দেওয়া হবে। এর আগে জুবায়েদ হত্যার প্রতিবাদে টিএসসিতে বিক্ষোভ করে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতাকর্মীরা। এছাড়া রাজশাহীতেও নগরীর আলোকার মোড় থেকে বিক্ষোভ মিছিল নিয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রাজশাহী মহানগর ছাত্রদলের নেতাকর্মীরা। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা। জুলাই জাতীয় সনদে সই না করা দলগুলো স্বাক্ষর করবে বলে আশাবাদী বিএনপি। এ নিয়ে জাতীয় নির্বাচনে কোনো প্রভাব পড়বে না বলেও মনে করেন দলটি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলছেন, নির্বাচনের দিন গণভোট হলে রাষ্ট্রের ব্যয় কমবে, বাড়বে ভোটার উপস্থিতি। গণভোট হলে নির্বাচিত সংসদ সনদ বাস্তবায়নে বাধ্য থাকবে বলে মনে করেন বিএনপি নেতারা। আহমেদ সালেহিনের রিপোর্ট। সংস্কার কমিশন
দীর্ঘ 7 মাসের বৈঠকে ঐক্যমত্য কমিশনের দেয়া 84টি প্রস্তাবে রাজনৈতিক দলগুলোর সমর্থনের পর সই হয় জুলাই জাতীয় সনদ। নানা আলোচনা আর মত দ্বিমতের পরও 26টি দল স্বাক্ষর করে ঐতিহাসিক রাজনৈতিক এই দলিলে। সই করেনি এনসিপি সহ কয়েকটি বাম দল। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ মনে করেন, কেউ সনদে সই না করলেও জাতীয় নির্বাচনে প্রভাব পড়বে না। তবে সরকার ও জাতীয় ঐক্যমত্য কমিশনের আশ্বাসে নির্ধারিত সময়ের মধ্যেই সনদে সই করবেন বাকিরা। তারা স্বাক্ষর করবেন না এরকম কোনো অবস্থান প্রকাশ করেনি, বলেছে সনদের কি আছে দেখে তারপরে তারা স্বাক্ষর করবেন। আমি আশা করি তারা সময় করে স্বাক্ষর করবেন, সে স্বাক্ষর করার সুযোগটা আছে। আমি মনে করি সেটা জাতীয় নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না। সনদ নিয়ে গণভোটের বিষয়ে একমত সব দল। দুটি দল ছাড়া সবাই চায় জাতীয় নির্বাচনের দিনই হোক গণভোট। সালাউদ্দিন আহমদ মনে করেন, একই দিন গণভোট হলে রাষ্ট্রীয় খরচ কমবে, বাড়বে ভোটার উপস্থিতি। জুলাই জাতীয় সনদ স্বাক্ষরিত হয়েছে, এটা একটি ঐতিহাসিক রাজনৈতিক সমঝোতার দলিল। সেটা বাস্তবায়নের জন্যেই আমরা এখন অঙ্গীকারাবদ্ধ এবং সেটার আইনি ভিত্তি দেওয়ার জন্যেই গণভোট আয়োজন করতে হবে, সেই বিষয়েও আমরা সবাই একমত। দুই একটি রাজনৈতিক দল বলছে যে আগে হতে হবে, সেটা আগে হওয়াটা যৌক্তিক নয়। এখন সেই সময় নেই, বরং জাতীয় সংসদ নির্বাচনের একই দিনে গণভোটের জন্য একটা ব্যালট থাকলে তাতে ভোটার টার্নআউট বেশি হবে। কোনো দাবি তুলে কেউ নির্বাচন বিলম্বের চেষ্টা করলে তা বিএনপি মানবে না বলেও সাফ জানান বিএনপির অন্যতম এই নীতি নির্ধারক। জাতীয় সংসদ নির্বাচনকে বিলম্বিত করার যে কোনো প্রয়াসকে আমরা স্বাগত জানাতে পারি না। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। জুলাই সনদের আইনি ভিত্তি, গণভোট ও পিআর পদ্ধতি সহ 5 দাবিতে বিক্ষোভ নতুন কর্মসূচি দিয়েছে জামায়াত সহ 8টি দল। 27 অক্টোবরের মধ্যে দাবি না মানলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে নেতারা। শুক্রবার জুলাই সনদে সই করেছে বিএনপি, জামায়াত সহ বেশিরভাগ রাজনৈতিক দল। সনদে সই করলেও বাস্তবায়ন সহ বেশ কিছু দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেয় জামায়াতে ইসলামী সহ 8টি দল। 20 অক্টোবর রাজধানীতে, 25 অক্টোবর বিভাগীয় শহরে এবং 27 অক্টোবর জেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশের ডাক দিয়েছে জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস সহ সমমনা দলগুলোর নেতারা। জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জারি করে নভেম্বরের মধ্যেই গণভোট, পিআর পদ্ধতিতে নির্বাচন, লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা, ফ্যাসিস্ট সরকারের নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার এবং জাতীয় পার্টি ও 14 দলের কার্যক্রম নিষিদ্ধের দাবি জানান দলগুলোর নেতারা। আগামী 27 অক্টোবরের মধ্যে দাবি না মানা হলে দেশব্যাপী বৃহত্তর আন্দোলন ডাক দেওয়া হবে। জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, গণভোট ও পিআর পদ্ধতির নির্বাচনের দাবির সঙ্গে জুলাই সনদে স্বাক্ষরের কোনো সম্পর্ক নেই। রাজনৈতিক দলগুলোর ঐক্যমতে পৌঁছানোর ভিত্তিতে সনদে স্বাক্ষর করেছে জামায়াত। জুলাই চার্টারের যে সমস্ত সংস্কারমূলক প্রস্তাবে আমরা সবাই একমত হয়েছি, স্বাক্ষরের মধ্য দিয়ে সেই সংস্কার প্রস্তাবের ব্যাপারে আমাদের একমত প্রকাশ করেছি। নতুন ঘোষিত আন্দোলন নির্বাচনকে বাধাগ্রস্ত করবে না জানিয়ে ফেব্রুয়ারিতেই নির্বাচন চান বলেও মন্তব্য করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল। আমাদের এই আন্দোলন নিয়মতান্ত্রিক, নির্বাচন সুষ্ঠু করার জন্যই আমাদের এই আন্দোলন, বাধার কোনো কারণই নাই। শুধু আদেশটা জারি করা প্রয়োজন, গণভোটটা প্রয়োজন। ওয়ালিউল সাকিব, সময় সংবাদ, ঢাকা। পিআর পদ্ধতির দাবিতে জামায়াত ইসলামীর আন্দোলনকে পরিকল্পিত রাজনৈতিক প্রতারণা হিসেবে অভিহিত করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। রোববার বিকেলে ফেসবুক পোস্টে কথা হল, রাষ্ট্র পুনর্গঠনের মূল আলোচনাকে ভিন্ন দিকে নিয়ে যাওয়া এই আন্দোলনের উদ্দেশ্য, যাতে ঐকমত্য কমিশনের সংস্কার প্রক্রিয়া ব্যাহত হয়। জামায়াত ও তাদের সহযোগীরা আসল সংস্কারের পরিবর্তে পিআরকে কৌশলগত বা রাজনৈতিক দর কষাকষির বিষয় বানিয়ে ফেলেছে বলে অভিযোগ করেন তিনি। বলেন, জামাত কখনোই প্রকৃত সংস্কার বা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার আলোচনায় অংশ নেয়নি। সংস্কার প্রক্রিয়ায় তাদের সমর্থন ছিল কেবল রাজনৈতিক কৌশল ও বিভ্রান্তির অংশ হিসেবে। বাংলাদেশের মানুষ এই ছল চাতুরি বুঝে ফেলেছে এবং তারা জানে কে আসল সংস্কারবাদী আর কে সুযোগ সন্ধানী। ভয়াবহ আগুনে পিলারে ফাটল ধরায় শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজ ভবন ঝুঁকিপূর্ণ। ফায়ার সার্ভিস আরও জানায়, শনাক্ত ও প্রতিরোধ ব্যবস্থার অভাবে বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। জটিল অবকাঠামোর কারণে অগ্নি নির্বাপনে বেশি সময় লেগেছে। উপদেষ্টারা জানান, 7 সদস্যের তদন্ত কমিটি করা হয়েছে, যা প্রতিবেদন পেলে জানা যাবে নাশকতা নাকি দুর্ঘটনা।
আগুনের ভয়াবহতা অনেকবারই দেখেছে বাংলাদেশ। সবশেষ আগুনে পড়ল হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো সেকশন। আমদানি করা পণ্যের বিশাল মজুতে আগুন লাগে শনিবার দুপুরে। লেলিহান শিখার নিয়ন্ত্রণ আসে 7 ঘন্টায়, আর পুরোপুরি নেভাতে সময় লাগলো প্রায় 26 ঘন্টা। প্রত্যক্ষদর্শীরা বলছেন, আগুনের সূত্রপাত কার্গো সেকশনের আমদানি অংশের কুরিয়ার শাখা থেকে। উত্তর অংশের এই আগুন ছড়িয়ে যায় দক্ষিণ দিকেও, ছাই হয়ে যায় মজুদ সব আমদানি পণ্য। কুরিয়ার গোডাউন থেকে আগুনটা এই কোণা থেকে আর কি আগুনটা শুরু হয়। তারপর হচ্ছে আপনার 3 নম্বর গেট, তারপর হচ্ছে গেট বি গার্মেন্টস সেকশনে। 2:15 থেকে আগুন লাগছে কুরিয়ারের ইউনিটের এই পাশ থেকে। আমাদের তো 1 নম্বর গেট, 2 নম্বর গেট, 3 নম্বর গেট সবগুলোই মাল পড়ছে। এদিকে ঘটনার পর ফায়ার সার্ভিস সহ অন্যান্য বাহিনীও যোগ দেয় আগুন নেভানোর কাজে। তবে কার্গো সেকশন সংশ্লিষ্ট বিভিন্ন পেশাজীবীদের অভিযোগ, নিরাপত্তা এবং পাশের দোহাই দিয়ে ফায়ার সার্ভিসকে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয়। বাইরের ওই যে ফায়ার সার্ভিস এটা বন্ধ রেখেছে অনুমতির জন্য। অনুমতি এই মুহূর্তে অনুমতি কি দরকার? আগুন লাগছে এই জায়গা, সিভিল ডিভিশন আইয়া বলতেছে এখন অনুমোদন দেয় নাই, ফায়ার সার্ভিসে এরা ঢুকতে পারে নাই। তো এই জায়গায় আগুন লাগলে অনুমোদনের কি আছে ভাই? বিকেলে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে সমাপনী ব্রিফিংয়ে জানানো হয়, কার্গো কমপ্লেক্সের জটিল অবকাঠামোর কারণে আগুন নিয়ন্ত্রণ ও নির্বাপনে সময় লেগেছে। শনাক্ত ও প্রতিরোধ ব্যবস্থা থাকলে শাহজালালে আগুনে এত ক্ষতি হতো না। জানান, আগুনে কার্গো ভিলেজ ভবনের পিলারে ফাটল ধরেছে। ঝুঁকিপূর্ণ ভবনটি ব্যবহার করা যাবে কিনা পরীক্ষার পর জানা যাবে। যে কোনো ধরনের ডিটেকশন সিস্টেম যদি থাকতো এবং তার সাথে প্রোটেকশন সিস্টেম থাকতো, তাহলে হয়তো এতটা দুর্ঘটনা ঘটতোই না। খুব ছোট ছোট ঘরের মতো করে ভিতরে এরকম ভাগ করা, বিভিন্ন ভাগ করার কারণেই এটা হয়তো ভিতরে কেটে কেটে ঢুকতে হয়েছে আমাদের। তো এই স্টিলগুলো কেটে ঢোকাটা একটা বড় কষ্টসাধ্য বিষয় ছিল, এটা একটা ঝুঁকিও ছিল। আমাদের এই চ্যালেঞ্জটা আমরা মোকাবেলা করতে পেরেছি এবং সময় লেগেছে। এদিকে ঘটনাস্থল পরিদর্শন করে বেসামরিক বিমান পরিবহন উপদেষ্টা জানান, সব অভিযোগ আমলে নিয়ে তদন্ত করা হচ্ছে, নেওয়া হচ্ছে গোয়েন্দা সংস্থার সহায়তা। আর সচিবালয় ব্রিফিংয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা জানান, ঘটনা তদন্তে স্বরাষ্ট্র সচিবের নেতৃত্বে 7 সদস্যের কোর কমিটি করা হয়েছে। প্রতিবেদন পেলে জানা যাবে নাশকতা নাকি দুর্ঘটনা। একটা কোর কমিটি গঠন করা হয়েছে 7 সদস্য বিশিষ্ট। এটা তদন্ত কমিটির রিপোর্ট না দেওয়া পর্যন্ত আমরা কিছু বলতে পারছি না। যত ধরনের অভিযোগ এসছে এটা আমলে নিয়ে আমাদের না অন্যান্য মন্ত্রণালয় এবং গোয়েন্দা সংস্থার তথ্য বিশ্লেষণ করে আমাদের প্রয়োজনীয় সিদ্ধান্ত আমরা। ভয়াবহ আগুনে কার্গো সেকশনের আমদানি অংশ পুড়ে গেলেও রক্ষা পেয়েছে রফতানি অবকাঠামো। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। অবশেষে ঢাকা মেডিকেল কলেজের মর্গ থেকে হস্তান্তর করা হলো মিরপুরে রাসায়নিক গুদামে আগুনে প্রাণ হারানো 16 জনের মরদেহ। রোববার রাতে ডিএনএ পরীক্ষার ফলাফলের সঙ্গে মিলিয়ে লাশ শনাক্তকরণ প্রক্রিয়া শেষ করে পুলিশ। ঢাকা মেডিকেলের মর্গের সামনে ভিড় করে নিহতদের স্বজনরা। দুর্ঘটনা এবং সার্বিক অব্যবস্থাপনা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন অনেকেই। 11:43 বাজে ফোন দিছি, তখন খালি বলছে যে আল্লাহ বাঁচাও আগুন, আল্লাহ বাঁচাও আগুন। চোখে শুকিয়ে যাওয়া কান্না আর বুকে আর্তনাদ চেপে রোববার সন্ধ্যার পর ঢাকা মেডিকেল কলেজের মর্গের সামনে ভিড় করেন মিরপুরের আগুনে নিহতদের স্বজন পরিবার। অবশেষে ঘটনার 5 দিন পর বুঝে পেলেন প্রিয়জনের দেহাবশেষ। এক এক করে পরিবারের কাছে হস্তান্তর করা হয় 16টি মরদেহ। এ সময় লাশ দাফনের জন্য দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে ভুক্তভোগীদের স্বজনদের দেয়া হয় 25,000 টাকা। আমি যখন খবর পাইছি তখন আমি এখানে অনেক দৌড়াইছি। স্বপ্ন ছিল লেখাপড়া করানোর জন্য, কিন্তু আমি পারিনি মেয়েরই লেখাপড়া করানোর জন্য। কোন দিন পাইবো, কোন দিন আমরা মনে সান্ত্বনা পাইবো। আমার মেয়ে চিনতে পারছি, আমার মেয়ের জামা কাপড় রয়ে গেছে গায়ে। রোববার রাতে হস্তান্তর করা হলো 16টি মরদেহ। তবে মেয়ের স্বামীর মরদেহ পাওয়ার পর এখনো মেয়ের লাশ পাননি বলে দাবি করেন এক ভুক্তভোগীর বাবা। মরদেহ বুঝে নিতে বিকেলে ফোন করা হয়, তবে মর্গে এসে মেয়েকে পাননি বলে দাবি তার। জামাইরে পাওয়া গেছে, মায়েরে পাওয়া গেছে না। গেঞ্জের কারখানা তো এটা গার্মেন্টস, গেঞ্জি আমার মায়ের ফুকটার মধ্যে বাজ্য নিছে। এরা যদি ডিএনএ টেস্ট করে আমাকে যে এক নাম যে 2 বার হয়েছে, এক নাম 2 জনের হয়েছে, 2 নাম 2 জনের হয়েছে, এই যে নামটি হয়েছে এরা কেমনে দিছে তাহলে? হস্তান্তর প্রক্রিয়া শেষে খোঁজ না পাওয়া মরদেহের ব্যাপারে পুলিশ জানায়, দুর্ঘটনাস্থলে উদ্ধার কাজ পুরোপুরি শেষ না হওয়া পর্যন্ত আশা থাকছে। আমাদের কাছে যে 16টা ছিল 16টা আইডেন্টিফাই হয়েছে। এখনো ওখানে উদ্ধার অভিযান চলমান আছে। ওখান থেকে যদি কোনো ডেড বডি উদ্ধার হয় তাহলে
ওটাকে আমরা প্রপার ওয়েতে ডিএনএ পরীক্ষার মাধ্যমে ম্যাচ করিয়ে যদি তাদের বুড়ি হয় তাহলে হস্তান্তর করতে পারবো। এর আগে ডিএনএ পরীক্ষার মাধ্যমে 16 জনের পরিচয় শনাক্ত করা হয়। গত মঙ্গলবার সকালে মিরপুরের শিয়ালবাড়ির শাহ আলম রাসায়নিক গুদামে অগ্নিকাণ্ডের সময় বের হওয়ার পথ না থাকায় প্রাণ হারান 16 জন। আত্মজুর রহমান, সময় সংবাদ, ঢাকা। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব বাড়ছে দেশের কৃষিতে। এবার যেমন বর্ষার শেষে বেশি বৃষ্টিপাতে ব্যাহত হয়েছে সবজি চাষ, ক্ষতির মুখে পড়েছেন চাষিরা। শুধু তাই নয়, জেগেছে শীতকালীন সবজির সরবরাহ সংকটের আশঙ্কাও। এ অবস্থায় খরা বর্ষার পরিবর্তনকে সামনে রেখে নতুন জাত ও প্রযুক্তি উদ্ভাবনের পরামর্শ আবহাওয়াবিদদের। আর ততদিন কৃষককে বাঁচিয়ে রাখতে ভর্তুকি সহায়তার তাগিদ দিচ্ছেন কৃষি অর্থনীতিবিদরা। মানিকগঞ্জ ও মুন্সিগঞ্জ ঘুরে এসে ফরহাদুর রহমানের রিপোর্ট। প্রাণ প্রকৃতির জন্য আশীর্বাদ হিসেবে বিবেচিত হয় বৃষ্টি, তবে এই বৃষ্টি আবার ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় কখনো কখনো, ভাসিয়ে নেয় কৃষকের ফসল, জীবিকা। মানিকগঞ্জের কৃষক রশিদের জন্য এবার দুর্ভাগ্য বয়ে এনেছে বর্ষার শেষ ভাগের অতিবৃষ্টি। 40% জমি থেকে গত বছর প্রায় 50,000 টাকার পোশাক বিক্রি করলেও এবার 5 থেকে 10,000 টাকাও পাবেন কিনা তা নিয়েও আছে শঙ্কা। এর মধ্যে ফরিদ গেছে 12টা, 600 টাকার ফরিদের দাম গেছে, টোটাল 30-32,000 টাকা খরচ গেছে 6.5 লইয়া। এখন পর্যন্ত এই যে 5,000 টাকা, যদি ভালো হইতো তো পাইকারে 40-50,000 টাকা লইয়ে যেত। শাক বুনছিলাম, আবার লাল শাক বুনছি, মূলা বুনছিলাম, পটল বুনছিলাম, সবই তো মার খাইছি। শুধু মানিকগঞ্জ নয়, সারা দেশে এবারের আশ্বিনের বৃষ্টি ভুগিয়েছে কৃষকদের। শীতের আগাম সবজির বাড়তি লাভের আশায় গড়ে বালি। এটা ফার্স্ট আমি পটল লাগাইছিলাম। পটল কিছুদিন পরে গাছে ওইটাই জাংলার উপরে উঠছে, উঠার পরে বৃষ্টির কারণে ওই গাছ সব মারা গেছে। তারপরে এই দুন্দুল লাগাইছি, এই দুন্দুলকে এখনও দুন্দুলও শেষ। তারপরে লাগাইছি বটবুড়ি লাগাইছি, এটার পরে এটাও শেষ। আমার বয়সে আমি এমন বৃষ্টি দেয়নি, আর সব বৃষ্টি বেশি হয়েছে, 7 দিন 5 দিন হয়েছে, কিন্তু 6 মাসের বৃষ্টি আমি দেয়নি, একটা দিন আপনার কামাই যায় না। বৃষ্টির কারণে, পানি জমাটের কারণে আমরা করতে পারতেছি না। আর সামনে আমরা যেই পরিস্থিতি দেখতেছি, আমরা ঢাকা শহরে আপনার চাইরানি শাকসবজিও পাঠাইতে পারব না। আবহাওয়াবিদেরা বলছেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব হিসেবে কয়েক বছর ধরেই বর্ষার শেষ দিকের বৃষ্টির পরিমাণ বাড়ছে। গ্লোবালি যে ইফেক্ট হয়েছে, এর সাথে আমাদের দেশে একটা লোকালাইজ একটা বর্ধন ইম্প্যাক্ট রয়েছে। বর্ষার শেষের দিকে বৃষ্টির প্যাটার্ন চেঞ্জ হয়েছে, অর্থাৎ বৃষ্টিটা বেড়ে যাচ্ছে। ইদানিং দেখা যাচ্ছে যে বর্ষার শেষের দিকে যেই সময় মাঠে প্রচুর শাকসবজি লাগানোর সময় থাকে, এবং এটাই গত কয়েক বছর থেকে এই ধরনের একটা চেঞ্জ আসছে। বদলে যাওয়া জলবায়ুর মধ্যে কৃষকদের টিকিয়ে রাখতে সরকারি সহায়তার তাগিদ দিচ্ছেন কৃষি অর্থনীতিবিদরা। রয়েছে গবেষণা বাড়ানোর পরামর্শ। সরকারকে এদিকে দৃষ্টি দিতে হবে। যারা ক্ষতিগ্রস্ত কৃষক তাদের তালিকা ইতিমধ্যে তৈরি করতে হবে। কার কি ক্ষতি, সে ক্ষতি নিরূপণ করে তাদেরকে আর্থিক সহায়তা, কৃষি উপকরণের সহায়তা, ঋণের সহায়তা প্রদানের ব্যবস্থা করবে। আবহাওয়া অফিস বলছে, চলতি বছর অক্টোবরের শেষে বিদায় নেবে বর্ষা মৌসুম, তবে নভেম্বরেও হতে পারে স্বল্প ও মাঝারি বৃষ্টি। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। 10 বছরে অকেজো বরিশাল মহানগরে স্থাপন করা সিটি কর্পোরেশনের 4 শতাধিক সিসিটিভি ক্যামেরা, এর মধ্যে কেবল সহ চুরি হয়েছে 70টির বেশি, অথচ জানেই না কর্তৃপক্ষ। বর্তমানে এসবের কোনো কার্যকারিতা না থাকায় নিরাপত্তা নিয়ে শঙ্কায় নগরবাসী। বাধ্য হয়ে 250-র বেশি ক্যামেরা স্থাপন করলেও তা পর্যাপ্ত নয় বলছে মহানগর পুলিশ। সুজয় দাসের ছবিতে অপূর্ব রিপোর্ট। পরিসংখ্যান বলছে, বরিশাল বিভাগ জুড়েই হত্যা, ধর্ষণ, চুরি, ছিনতাই, ডাকাতি সবই বেড়েই চলছে। যদিও বা আইনশৃঙ্খল রক্ষাকারী বাহিনী সিসি ক্যামেরা বসিয়ে অপরাধীদের শনাক্ত করার চেষ্টা চালাচ্ছে, কিন্তু অধিকাংশ সিসি ক্যামেরাই এখন অচল হয়ে পড়েছে রক্ষণাবেক্ষণের অভাবে। 2015-16 অর্থবছরে বরিশাল শহরের 58টি স্থানে 416টি সিসিটিভি ক্যামেরা স্থাপন করে সিটি কর্পোরেশন, কিন্তু বর্তমানে একটিও সচল নেই। কেবল সহ চুরি হয়ে গেছে 70টিরও বেশি ক্যামেরা। নগরের চিত্র পর্যবেক্ষণ ও অপরাধী শনাক্তে ক্যামেরাগুলো বেশি ব্যবহার করা হতো। বর্তমানে এসবের কোনো কার্যকারিতা না থাকায় নিরাপত্তা শঙ্কায় নগরবাসী। আমাদের যদি ক্যামেরা চালু থাকে তো দুর্ঘটনা আমরা ক্যামেরার মধ্যে দেখতে পারলাম যে কে এই দুর্ঘটনা ঘটাইছে। সিসি ক্যামেরা যদি সচল থাকতো তাহলে নিরিবিলি রাত্রে গাড়ি আমরা চালাইতে পারি। এই ক্যামেরাগুলো যদি সচল থাকতো তাহলে হচ্ছে আমাদেরই উপকার হইতো, কারণ রাস্তায় অকারেন্স
যে কোনো সময় হইতে পারে। তবে কি কারণে ক্যামেরাগুলো সংস্কার করা হয়নি তা জানে না সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ। বর্তমানে আর্থিক সংকটের জন্য নতুন ক্যামেরাও স্থাপন করা সম্ভব নয় বলে জানান সংশ্লিষ্টরা। টাকা পয়সা একটু ঘাটতি আছে, যার জন্য আমরা এগোতে পারছি না। অর্থাৎ পর্যায়ক্রমে আমরা আর্থিক সামর্থ্য প্রেক্ষিতে আমরা সামনের দিকে এগোবো আর কি। সিটি কর্পোরেশনের স্থাপিত ক্যামেরা অকেজো হওয়ায় শহরের 2 শতাধিক স্থানে গত 5 বছরে 260টিরও বেশি ক্যামেরা স্থাপন করে মহানগর পুলিশ। তবে নিরাপত্তা নিশ্চিতে আরও সিসিটিভি স্থাপন প্রয়োজন বলছেন নগর পুলিশ প্রধান। আরও কিছু ক্যামেরা আমাদের দরকার। আমরা সিটি কর্পোরেশন থেকে লিখিত চাইছিলাম যে আরও 50টা ক্যামেরা দেন, তারা দেয়নি। আর এই আমাদের যে ক্যামেরা যেগুলো আছে এইগুলো আমি মোটামুটি আমাদের সচল আছে, যেমন আর অচল হলে আমরা ঠিক করি। নগরীতে সিসিটিভি স্থাপনে বরিশাল সিটি কর্পোরেশন ব্যয় করে 2.5 কোটি টাকা। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। শেষ হয়নি প্রায় 2.5 বছরেও। সরকার পতনের পর পিরোজপুরের তারাবনিয়া গার্ডার সেতুর কাজ শেষ না করেই পালিয়েছে ঠিকাদার। এতে ভোগান্তিতে পিরোজপুরের নাজিরপুর ও বাগেরহাটের চিতলমারী উপজেলার 1 লাখের বেশি মানুষ। প্রকল্পটিতে দুর্নীতির অভিযোগ ওঠায় তদন্ত চলছে বলে জানায় উপজেলা প্রশাসন। জিয়াউল হকের পাঠানো তথ্য, ছবি নিয়ে রিপোর্ট। নদীর তীরে নির্মাণ করা হয়েছে সেতুর অ্যাবাটমেন্ট। 2 পাশে ফেলে রাখা হয়েছে নির্মাণ সামগ্রী, মরিচা ধরেছে রডগুলোতে। পিরোজপুরের নাজিরপুর ও বাগেরহাটের চিতলমারী উপজেলার সংযোগস্থল তারাবনিয়ার এলাকার বলেশ্বর নদীতে 2023 সালের মার্চে পাকা সেতু নির্মাণ শুরু হয়, যা শেষ হওয়ার কথা ছিল 3 মাসের মধ্যে। অথচ মেয়াদ শেষ হওয়ার প্রায় 2.5 বছরে নির্মাণ হয়েছে মাত্র 2টি অ্যাপার্টমেন্ট। এলাকাবাসী বলছে, ঠিকাদারি প্রতিষ্ঠান ইফতি ইটিসিএল এর মালিক ছিল বিগত সরকারের মন্ত্রী সম রেজল করিমের ঘনিষ্ঠ। মন্ত্রীর প্রভাবে নিজেদের ইচ্ছেমতো কাজ করছে তারা। 2024 সালের 5 আগস্ট সরকার পতন হলে ঠিকাদার পালিয়ে যায়। এদিকে সেতু নির্মাণ না হওয়ায় ভোগান্তিতে 2 উপজেলার 1 লাখের বেশি মানুষ। খুলনা জেলা, বরিশাল জেলা অন্তত কোন রকে 60-70টা গ্রাম আছে। এই হিন্দি সমস্ত কিছু তরকারি, মাছ, ছাগল তাও এইখান থেকে পার হয়। আওয়ামী লীগ সরকার থাকতে মন্ত্রী আমাদের সম রেজাউল করিম, তার ভাই করছে কাজটা। এখন দীর্ঘদিন ফেলানো রয়েছে, তারা তো নাই এলাকায়, দেশে নাই। স্কুলে যাতায়াতে আসতে সমস্যা হয়, পানি তলিয়ে গেলে তখন আমাদের ব্রিজটা তলায় যায়, আমরা হাঁটাচলায় করতে পারি না। কয়েকদিন পর পর এই ব্রিজটা হয়ে যায়, মানে ভাঙে যায়, আবার মেরামত করতে সমস্যা হয়। যদি ব্রিজটা হতো তাহলে আমাদের খুবই উপকার হতো। নাজিরপুর উপজেলা প্রশাসন বলছে, প্রকল্পটি দুর্নীতির অভিযোগ রয়েছে, এই কারণে বিষয়টি তদন্তাধীন রয়েছে। তবে থেমে থাকা প্রকল্পগুলোর তালিকা স্থানীয় সরকার বিভাগে পাঠানো হয়েছে। এ বিষয়ে এলজিইডির উপজেলা বা জেলা অফিসের কোনো কর্মকর্তা ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। দুর্নীতির অভিযোগ যেই প্রকল্পগুলোতে রয়েছে সেই প্রকল্পগুলোতে আপাতত বরাদ্দ স্থগিত রয়েছে। তবে এই প্রকল্পের দুর্নীতির অভিযোগ সমাধান আশা করছি খুব দ্রুত সম্ভব হবে। প্রকল্পগুলো আবার সেখানে পুনরায় বরাদ্দ দেওয়া হবে। 35 মিটার দীর্ঘ তারাবুনিয়ার গার্ডার সেতুর নির্মাণ ব্যয় ধরা হয় 3,51,14,000 টাকা। সময় সংবাদ, পিরোজপুর। সংস্কারের অভাবে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে ঝালকাঠি পৌরসভার গুরুত্বপূর্ণ 16টি সড়ক। পৌরবাসীর অভিযোগ, বিষয়টি কর্তৃপক্ষকে জানানো হলেও মিলছে না সমাধান। এতে চরম ভোগান্তিতে আছেন তারা। শিগগিরই সড়ক সংস্কারের আশ্বাস কর্তৃপক্ষের। পলাশ রায়ের পাঠানো তথ্য, শামীম হোসেনের ছবি নিয়ে রিপোর্ট। খানাখন্দে ভরা সড়ক, বেশিরভাগ অংশের কার্পেটিং উঠে গেছে, বৃষ্টিতে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। দীর্ঘদিন সংস্কারের অভাবে বেহাল দশা ঝালকাঠি পৌরসভার গুরুত্বপূর্ণ 16টি সড়কের। ছোট বড় গর্ত সৃষ্টি হয়ে অনেক অংশ চলাচল অনুপযোগী হয়ে পড়েছে। পৌরবাসী বলছেন, বিষয়টি কর্তৃপক্ষকে জানানো হলেও মিলছে না সমাধান। এতে চরম ভোগান্তিতে আছেন তারা। অনেক রাস্তায় আছে যে আমরা রিক্সা নিয়ে কি জন্য, রাস্তাটা এত খারাপ, হাইটে দিতে হয়। আমরা বহুবার প্রশাসনের শরণাপন্ন হয়েছি, ইলেকট্রনিক্স মিডিয়ার মাধ্যমে আমরা দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছি, কিন্তু কোনো লাভ হয়নি। এরকম রাস্তা 3 সাইড দেয়া, এতে গাড়ি ঘোড়ার 2 সপ্তাহের মধ্যে লিক হয়। এখানেরটাই এই অবস্থা। আমরা ভিতরে বহু রাস্তা আছে যে রাস্তা চলাচলের কোনো উপযোগী নাই মানুষের। পৌরসভার কোনো সুবিধা থেকে, বিশেষ করে রাস্তার সুবিধা থেকে আমরা পুরোপুরি বঞ্চিত। মানুষ চলাচল করে, এদিকে আসতে চায় না, রিক্সাওয়ালা আসতে চায় না। পৌরসভা কর্তৃপক্ষ বলছে, এর মধ্যে 5টি সড়কের জন্য বরাদ্দ এসেছে। পর্যায়ক্রমে সব সড়কের সংস্কারের আশ্বাস সংশ্লিষ্ট কর্মকর্তার।
আমাদের এই প্রত্যেকটা রাস্তায় আমাদের সিটি সিআরপি প্রকল্পের প্রথম ও দ্বিতীয় এবং তৃতীয় ফেজে এটা অ্যাপ্রুভড করা আছে। ইতিমধ্যে প্রথম পর্যায়ের কাজ 5টি রাস্তার কাজ শেষ পর্যায়ে আছে, দ্বিতীয় পর্যায়ে 3টি এবং সর্বশেষ পর্যায়ে আমরা 8টি 11টি রাস্তা হয়ে গেলে এই শহরে আসলে আর কোনো রাস্তা ব্যবহার অনুপযোগী থাকবে না এবং জনগণের ভোগান্তি অনেকাংশেই লাঘব হবে। পৌর কর্তৃপক্ষের তথ্য মতে সড়কের বেহাল দশার কারণে ভোগান্তিতে আছেন পৌরসভার 50,000 বাসিন্দা। সময় সংবাদ, ঝালকাঠি। সকালের সময় আরও থাকছে। কাতার তুরস্কের মধ্যস্থতায় যুদ্ধবিরতি চুক্তিতে সই করল পাকিস্তান আফগানিস্তান। সঠিক পথে প্রথম পদক্ষেপ আখ্যা পাক পররাষ্ট্রমন্ত্রীর, স্বাগত জানালো ওমান। বছরেও বজ্র ব্যবস্থাপনা গড়ে ওঠেনি পটুয়াখালীর কুয়াকাটা পৌরসভায়। শহরের খাজুরা এলাকায় প্রতিদিন ফেলা হচ্ছে 80 থেকে 90 টন আবর্জনা। দূষণ ও দুর্গন্ধে অতিষ্ঠ পর্যটক ও এলাকাবাসী। কর্তৃপক্ষ বলছে শিগগিরই আধুনিক মানের বজ্র ব্যবস্থাপনা গড়ে তোলা হবে। তৌকিব পেদার ছবিতে শিকদার হোসেন জাবিরের রিপোর্ট। পর্যটন নগরী কুয়াকাটা পৌরসভার প্রবেশ মুখেই এখন গড়ে উঠেছে ময়লার ভাগাড়। খোলা জায়গায় প্রতিদিন ফেলা হচ্ছে 80 থেকে 90 টন আবর্জনা। শহরে প্রবেশের সময়ই পর্যটকদের মুখোমুখি হতে হচ্ছে তীব্র দুর্গন্ধের। এখানে ময়লা ফেলে আজ 12 বছর তোমায় পৌরসভার ময়লা, কিন্তু এটা দুর্গন্ধতে আমরা রাস্তা দিয়ে আসা যাওয়া করতে পারি এবং পোলাপান আসতে পারে না। পোলাপানের অসুখ হয়, দুর্গন্ধ হয়, ভাত খাইতে পারে না। এই ময়লাগুলোর একটা যে কোনো বিধি ব্যবস্থা করাটা ভালো। গ্রানের দেখা যায় না, তাছাড়া স্কুলের পোলাপান হ্যাঁ ঠিক মতন আইতে যাইতে পারে না, গ্রানে নাক চাপকে যাওয়া লাগে। সূর্যোদয় ও সূর্যাস্তের বেলাভূমি খ্যাত এই পর্যটন নগরীকে 2010 সালে পৌরসভা ঘোষণা করা হয়। 12.75 বর্গ কিলোমিটার এলাকা নিয়ে খ শ্রেণীর এই পৌরসভার জনসংখ্যা প্রায় 20,000। 9টি ওয়ার্ড নিয়ে গঠিত পৌরসভায় বর্জ্য ফেলার নির্দিষ্ট স্থান থাকলেও এখনো শুরু হয়নি কোনো কার্যক্রম। এতে ক্ষোভ প্রকাশ করেন স্থানীয়রা। কর্তৃপক্ষ বলছে শিগগিরই আধুনিক মানের বর্জ্য ব্যবস্থাপনা গড়ে তোলা হবে। সিটি সিআরপি প্রজেক্টের আওতায় এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের অর্থায়নে 45 কোটি টাকার একটি প্রজেক্ট হাতে নিয়েছি। 3.5 একর জমি অধিগ্রহণ করা হবে। এটি বাস্তবায়ন হলে এলাকাতে প্রচুর কর্মসংস্থান সৃষ্টি হবে। দীর্ঘদিনের এই ভোগান্তি ও পরিবেশ দূষণ থেকে মুক্তি পেতে এখনই দরকার পরিকল্পিত পদক্ষেপ। শিকদার জাবির হোসেন, সময় সংবাদ, পটুয়াখালী। দেখছেন উত্তরে নওগাঁয় বেড়েছে ভাইরাসজনিত রোগের প্রকোপ। জ্বর, সর্দি, নিউমোনিয়ায় বেশি আক্রান্ত হচ্ছে শিশুরা। বিস্তারিত জানাতে সদর হাসপাতালে আছেন সহকর্মী এমআর রকি। সরাসরি যাচ্ছি তার কাছে। রকি, ঋতু পরিবর্তন হয়েছে আরো প্রায় 1 সপ্তাহ আগে। স্বাভাবিকভাবে এই সময়টাতে যে রোগ বালাইয়ের প্রকোপগুলো এটা বেশ লক্ষ্য করা যাচ্ছে। বরেন্দ্র অঞ্চলে বিশেষ করে ভোর সকালে কুয়াশা ঝরছে, হালকা শীতের আমেজ বিরাজ করছে এবং এই সাথে কিন্তু আমরা দেখছিলাম যে রোগ বালাইয়ের এই সময়টাতে যে বিষয়গুলো বেশি দেখা যাচ্ছে, জ্বর, সর্দি, নিউমোনিয়া, পেটের ক্রিয়া, বিশেষ করে শিশুদের উপরই প্রভাবটা বেশি আমরা লক্ষ্য করছিলাম এবং শিশুরা জ্বর, সর্দি এবং নিউমোনিয়া এই আক্রান্ত হয়ে হাসপাতালগুলোতে এই মুহূর্তে ভিড় করছেন এবং হাসপাতালগুলোতে স্বাভাবিকভাবে আমরা দেখলাম তৃণমূল হাসপাতালে কিন্তু বাড়তি রোগীর ঢল এবং স্বাভাবিকভাবে যে ধারণ ক্ষমতা রয়েছে তার চেয়ে অনেক বেশি এই মুহূর্তে কিন্তু চিকিৎসা সেবা নেওয়ার জন্য এই হাসপাতালগুলোতে আসছেন। ফলে চিকিৎসকরা বলছেন এটা মূলত আবহাওয়াজনিত কারণে এই রোগের বাড়তি একটা প্রকোপ দেখা যাচ্ছে এবং এই ক্ষেত্রে আসলে সচেতনতার উপরই তারা জোর দিচ্ছেন এবং এই সময়ে যে বিষয়গুলো বেশি প্রভাব ফেলে থাকে তা হলো দিনে এক ধরনের রোদের প্রখরতা বাড়ে, আবার রাতে কিন্তু হঠাৎ করে প্রচন্ড ঠান্ডা অনুভূত হচ্ছে এবং ভোর সকালে এই ঠান্ডাটা বেশি ঝরছে, বেশি থাকছে। এই তাপমাত্রার তারতম্যের কারণে এই প্রভাবটা আমরা বেশি দেখছিলাম এবং শিশুদের উপর যে বিষয়টি বেশি বলা হচ্ছে যে তাদের একটা সতর্কতার মধ্যে রাখা, সচেতনতার মধ্য দিয়ে রোগ বালাই প্রতিরোধ করার ক্ষেত্রে যেন তারা রাতে ঘেমে না যায়। দিনে যেহেতু তাপমাত্রা বেশি হচ্ছে সেই জায়গাগুলো তাদের যেন একটু বাড়তি নজরদারির কথা তারা বলছেন এবং বয়স্কদের ক্ষেত্রে শ্বাস প্রশ্বাস এই জাতীয় রোগগুলাই বেশি হচ্ছে এবং এই দিক থেকে চিকিৎসকদের দিক থেকে আসলে এই আবহাওয়াজনিত যে ভাইরাস রোগের ছড়ানোর যে বার্তাটা তারা এই বিষয়টিকে এক ধরনের স্বাভাবিক রূপ হিসেবেই দেখছেন এবং আমরা দেখছিলাম তৃণমূল হাসপাতালগুলোতে এই সময়টাতে কিন্তু ব্যাপক পরিসরে কিন্তু বাড়তি রোগীর ঢলের কারণে যারা সেবা দিচ্ছেন তারা অনেকটাই বেগ পাচ্ছেন এবং বরেন্দ্র অঞ্চলে স্বাভাবিকভাবে তাপমাত্রা দিনে প্রায় 32-এর ঘরে থাকছে, আবার রাতে সেই তাপমাত্রা কিন্তু 18 থেকে 20-এর ঘরে নেমে আসছে। এই 8-10 ডিগ্রি তাপমাত্রা একটা তারতম্য এই সময়টাতে এই রোগের প্রকোপের কথাটা কিন্তু বেশি বলা হচ্ছে এবং এই জায়গায় আমরা দেখছিলাম যে শিশুদের যেহেতু বাড়তি রোগের প্রকোপ, শিশুদেরকে
সচেতনতার মাধ্যমে এই বিষয়গুলোকে নিয়ন্ত্রণের দিকে চিকিৎসকরা বাড়তি একটা জোর দিচ্ছেন এবং বিভিন্নভাবে সচেতনমূলক বিভিন্ন তারা কিন্তু এই তৃণমূল পর্যায়ে কমিউনিটি হাসপাতালগুলোতে তারা বার্তা ছড়ানোর চেষ্টা করছেন। তবে নওগাঁ সদর হাসপাতাল আমরা দেখছিলাম এখানে এই মুহূর্তে যে স্বাভাবিক রোগীর চাপ বা রোগীর ধারণ ক্ষমতা, শিশু ওয়ার্ডে মাত্র 17 জন বেড রয়েছে, তার বিপরীতে সবসময় কিন্তু 60 থেকে 65 জন শিশু ভর্তি থাকছে। অন্যদিকে কিন্তু যে স্বাভাবিক যে ওয়ার্ডগুলো রয়েছে এই ওয়ার্ডগুলোতে এই মুহূর্তে 200-র অধিক রোগী কিন্তু ভর্তি রয়েছে এবং এই রোগীর যে বাড়তি ঢল, এখানে চিকিৎসক সংকট রয়েছে, এছাড়া কিন্তু বিভিন্ন সমস্যার কথাও রোগীদের দিক থেকে অভিযোগ করা হচ্ছে। তবে এই সময়ে চিকিৎসকরা মূল বার্তাটি তারা দিচ্ছেন, যেহেতু প্রকৃতির এই পরিবর্তনের ফলেই এই জাতীয় রোগ বালাইয়ের প্রকোপটা অধিকারে হয়ে থাকে এবং বরেন্দ্র অঞ্চলে স্বাভাবিকভাবে শীতের প্রকোপ অনেকটা আগে ভাগে এসে থাকে এবং গরমের ক্ষেত্রে কিন্তু একই অবস্থা। এবার কিছুটা দেরিতে যদিও ঋতুর এই ছোঁয়াটি বাড়তি একটা আমরা দেখছিলাম, ঋতু পরিবর্তন হয়েছে, তবে নভেম্বরের আগে এই ধরনের একটা আবহাওয়ার বড় ধরনের তারতম্য কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি। সব মিলে আসলে চিকিৎসকরা এই আবহাওয়াকে তারা স্বাভাবিকই বলছেন, কারণ তারতম্য আবহাওয়ার কারণে প্রকৃতিতে যে ধরনের একটা ছন্দপতন হয়ে থাকে, এই ছন্দপতনের কারণেই এই রোগ বালাইগুলো অনেকটা হয়ে থাকে এবং জ্বর, সর্দি, নিউমোনিয়া, ডায়রিয়া, পেটের ক্রিয়া, এই রোগগুলোর যে স্বাভাবিক সচেতনতা, এই সচেতনতাকেই তারা গুরুত্ব দিয়ে এই একটা নিরাময়ের ক্ষেত্রে একটা বার্তা ছড়ানোর চেষ্টা করছেন চিকিৎসকরা। তবে বরেন্দ্র অঞ্চলের এই প্রকৃতির বৈরিতা কিন্তু বিগত দিনের চেয়ে এবার কিছুটা ভিন্নতা আমরা লক্ষ্য করছিলাম, কারণ সকালে এক ধরনের কুয়াশা ঝরছে এবং কুয়াশার পরে কিন্তু আবার ঠিক 10টা-11টার দিকেই আবার বাড়তি একটা রোদের প্রখরতা। এই রোদ এবং তারতম্য আবহাওয়া এই জনপদের মানুষকে কিছুটা ছন্দপতন নিয়ে এসেছে এবং এই ছন্দপতনের জন্যই রোগ বালাইয়ের যে ধকল তা কিন্তু আমরা এই মুহূর্তে অতিরিক্ত দেখছি এবং এই দিক থেকে তৃণমূল পর্যায়ে যেসব কমিউনিটি হাসপাতাল রয়েছে, তৃণমূল পর্যায়ে যেসব চিকিৎসা সেবা কেন্দ্র রয়েছে, প্রত্যেকটি জায়গাতেই কিন্তু এই ধরনের বাড়তি রোগীর চাপ আমরা দেখছি এবং এই বাড়তি রোগীর চাপ মোকাবেলার জন্য চিকিৎসকরা কিছুটা বেগ পাচ্ছেন। তারা বলছেন প্রত্যেকটি হাসপাতালে এই মুহূর্তে কিন্তু যে পরিমাণ চিকিৎসক দরকার, সেই চিকিৎসক না থাকার কারণে যারা বাড়তি রোগী হিসাবে হাসপাতালগুলোতে ভর্তি হচ্ছেন তারা যেমন সুচিকিৎসা অনেকটা ব্যাহত হচ্ছে, অন্যদিকে যারা এখানে চিকিৎসা দিচ্ছেন বাড়তি রোগের কারণে তারাও কিন্তু অনেকটাই ট্রাবল ফিল করছেন এবং হাসপাতালগুলোতে এই মুহূর্তে আমরা দেখছিলাম ডায়রিয়া, নিউমোনিয়া রোগের যেসব উপকরণ দরকার সেই জায়গাগুলো কিন্তু অনেকটাই সংকটের কথা তারা বলছেন এবং এই হাসপাতালগুলোতে বিভিন্ন সমস্যার কথাই কিন্তু ভুক্তভোগীদের দিক থেকে বলা হচ্ছে। বিশেষ করে একদিকে বেড সংকট, অন্যদিকে যে পরিমাণ এখানকার সেবা পাওয়ার কথা, চিকিৎসক সঠিক সময়ে আসছে না, যারা আসছে তাদের দিক থেকে আবার নানা অভিযোগের তীরই কিন্তু ছোড়া হচ্ছে এবং সুচিকিৎসার ক্ষেত্রে আসলে আরো জনবল বাড়ানোর কথা বলছেন, আরো এই জায়গাগুলোতে চিকিৎসার যে উপকরণগুলো দরকার সেগুলি তারা দেওয়ার কথা বলছেন এবং হাসপাতালগুলোতে এই বাড়তি রোগের ঢলের কারণে সব মিলিয়ে আসলে প্রকৃত সেবা থেকে অনেকটা দূরে থাকার অভিযোগই করছেন চিকিৎসকদের বিরুদ্ধে এবং এছাড়া এই হাসপাতালগুলোতে আরো রোগের যে প্রকোপের ফল আগামীতে আরো বাড়তে পারে এমন দিক থেকে বলা হচ্ছে। এই ছিল নওগাঁ সদর হাসপাতালে বাড়তি রোগের চাপের খবর আমার কাছে। সরাসরি যুক্ত ছিলাম নওগাঁ সদর হাসপাতালে। চিকিৎসক ও জনবল সংকট নিয়েই চলছে পটুয়াখালীর 10বিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। 3 জন চিকিৎসক নিয়ে চলছে স্বাস্থ্যসেবা, 5টি বিশেষজ্ঞ চিকিৎসকের পদও শূন্য। রক্ষণাবেক্ষণের অভাবে নষ্ট হচ্ছে সরঞ্জামও, এতে সেবা থেকে বঞ্চিত হচ্ছেন রোগীরা। সুজন দামের ছবি এবং মোহাম্মদ মনির হোসেন বাদলের তথ্য নিয়ে রিপোর্ট। 2 লাখ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিতে 2008 সালের 31 থেকে 50 শয্যায় উন্নীত হয় পটুয়াখালীর 10বিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। তবে এখনও 31 শয্যার জনবল দিয়ে হাসপাতালটিতে চলছে সেবা কার্যক্রম। হাসপাতালে 22 জন চিকিৎসকের বিপরীতে কর্মরত আছেন মাত্র 3 জন। আবাসিক মেডিকেল অফিসার, গাইনি, মেডিসিন সহ 5টি বিশেষজ্ঞ চিকিৎসকের পদ শূন্য রয়েছে। তৃতীয় ও চতুর্থ শ্রেণীর স্বাস্থ্য সরকারি সহ 60টি পদের বিপরীতে আছেন মাত্র 22 জন। এছাড়া রক্ষণাবেক্ষণের অভাবে দীর্ঘ 5 বছর ধরে নষ্ট হয়ে পড়ে আছে এক্স-রে মেশিন সহ অধিকাংশ সরঞ্জাম। একদিকে চিকিৎসক সংকট, অন্যদিকে হাসপাতালের সরঞ্জাম বিকলের কারণে বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে যেতে হচ্ছে রোগীদের। ভালো ধরনের ডাক্তারও নাই, ভালো চিকিৎসা পাওয়া যায় না, সামান্য রোগীর চিকিৎসা চলে। টেস্ট দিয়েছে, টেস্ট হাসপাতালে করে নাই, বাইরে দিয়ে
করাইছি। দশমিনা হসপিটাল ডাক্তার অনেক কম আছে, সব ধরনের চিকিৎসা হয় না। ডাক্তার যদি হয় তাহলে ওই রোগীগুলোর চিকিৎসা ভালো হয়। চিকিৎসক ও জনবল সংকটের কথা স্বীকার করে হাসপাতাল কর্তৃপক্ষ বলছে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হলেও সমাধান মেলেনি। আর সিভিল সার্জন বলছেন দ্রুতই হাসপাতালে চিকিৎসক নিয়োগ দেয়া হবে। 10 জনের কাজ 4 জনে করা অনেক কষ্টসাধ্যই হয় এবং সেই সার্ভিসটা আসলে রোগীদের জন্য অনেক সময় কোয়ালিটিফুল নাও হতে পারে। নতুন 3000 ডাক্তার নিয়োগ হচ্ছে, শুধু দশমিনা না, পুরো পটুয়াখালীরই ইনশাল্লাহ আমরা ভালো সংখ্যক ডাক্তার অল্প কিছুদিনের পাবো। দশমিনা স্বাস্থ্য কমপ্লেক্সটিতে প্রতিদিন প্রায় 500 রোগী সেবা নিয়ে থাকেন। সময় সংবাদ, পটুয়াখালী। দেখছেন সকালের সময়। দফায় দফায় হামলার পর যুদ্ধবিরতি পুনঃকার্যকরের ঘোষণা দিল দখলদার ইসরায়েল। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আটকে দেয়া হয়েছে গাজায় ত্রাণবাহী ট্রাক প্রবেশও। এদিকে গাজার খান ইউনিস, দেইর আর বালাহ ও মধ্যাঞ্চলে একযোগে বিমান হামলা চালিয়েছে তেল আবিব। এতে প্রাণ হারিয়েছেন অন্তত 42 ফিলিস্তিনি। সেনাদের উপর হামলার অভিযোগ এই পাল্টা আঘাত বলে দাবি করছে ইসরায়েল। তবে যুদ্ধবিরতি লঙ্ঘনের দাবি অস্বীকার করেছে হামাস। স্থানীয় সময় রোববার সকালে গাজার খান ইউনিস এলাকায় একের পর এক বিমান হামলায় আকাশ জুড়ে ছড়িয়ে পড়ে ধোঁয়ার কুণ্ডলী। হাসপাতাল সূত্রে জানা যায় ইসরায়েলি গোলাবর্ষণ ও বিমান হামলায় নিহত হয়েছেন অনেকে। আহতদের দ্রুত নাসের হাসপাতালে নেওয়া হয়। নিহতদের বেশিরভাগই শিশু বলে জানান চিকিৎসকরা। গাজা উপত্যকার নুসাইরাত, খান ইউনিস, রাফা ও আল জাওয়াইদা শহরে ইসরায়েলি বিমান হামলায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের সশস্ত্র অভিজাত শাখা আল কাশেম ব্রিগেডের কমান্ডার সহ বেশ কয়েকজন নিহত হয়েছেন বলে জানায় আল আউদা হাসপাতাল। এছাড়া মধ্য গাজার এক আবাসিক এলাকায় ইসরায়েলি হামলায় ধ্বংস হয়েছে মিডিয়া প্রোডাকশন কোম্পানির ভ্যান ও সম্প্রচার সরঞ্জাম। নিহত হন কোম্পানির একজন সম্প্রচার প্রকৌশলী ও তার শিশু সন্তান। সহকর্মীরা জানান এলাকাটি ছিল সম্পূর্ণ বেসামরিক, যেখানে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের টিম কাজ করছিল। হামলার নিন্দা জানিয়েছে স্থানীয় সাংবাদিক সংগঠনগুলো। ইসরায়েলি সেনাদের ওপর হামলার জবাবে এই অভিযান বলে দাবি করছে তেল আবিব। সেনাদের ওপর এ হামলার প্রতিবাদে হামাসকে চরম মূল্য দিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ। ইসরায়েলি গণমাধ্যমের তথ্য মতে ত্রাণবাহী ট্রাক প্রবেশও আটকে দেওয়া হয়েছে গাজায়। তবে যুদ্ধবিরতি লঙ্ঘনের দাবি অস্বীকার করেছে হামাস। এরই মধ্যে ইসরায়েল সফর একদিন স্থগিত করেছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। এদিকে হামলার কয়েক ঘণ্টা পর যুদ্ধবিরতি পুনঃকার্যকরের ঘোষণা দিয়েছে দখলদার ইসরায়েল। রাজনৈতিক পর্যায়ের নির্দেশনা অনুযায়ী এবং গাজায় সিরিজ হামলার পর হামাসের ভঙ্গ করা যুদ্ধবিরতি কার্যকর শুরু হয়েছে বলে জানায় ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী। ইয়াসমিন অনন্যা, সময় সংবাদ। কাতার ও তুরস্কের মধ্যস্থতায় যুদ্ধবিরতি চুক্তিতে স্বাক্ষর করেছে পাকিস্তান ও আফগানিস্তান। দোহায় বৈঠকে এই চুক্তি সই সঠিক পথে প্রথম পদক্ষেপ হিসেবে আখ্যা দেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার। স্বাগত জানিয়েছে ওমান। কাতারের দোহায় বৈঠকে বসে পাকিস্তান ও আফগানিস্তান। সীমান্তে ক্রমবর্ধমান সংঘর্ষ ও নিরাপত্তা হুমকির পরিপ্রেক্ষিতে দুই দেশ সিদ্ধান্ত নেয় অবিলম্বে যুদ্ধবিরতিতে যাওয়ার। আলোচনায় পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফের নেতৃত্বে উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল অংশ নেয়। আফগানিস্তানের পক্ষ থেকে উপস্থিত ছিলেন আফগান মন্ত্রী মুল্লা ইয়াকুব ও তালেবান প্রশাসনের জ্যেষ্ঠ কর্মকর্তারা। পরে যুদ্ধবিরতি চুক্তিতে স্বাক্ষর করে দুই দেশ। এ চুক্তিকে সঠিক পথে প্রথম পদক্ষেপ হিসেবে আখ্যা দেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার। তিনি বলেন, তুরস্কের পরবর্তী বৈঠকে এমন একটি পর্যবেক্ষণ কাঠামো গঠন করা হবে যা সীমান্তে সন্ত্রাসবাদের উৎস সুনির্দিষ্টভাবে পর্যবেক্ষণ করতে পারবে। চুক্তির মধ্যস্থতাকারী হিসেবে কাতার ও তুরস্ক দুই দেশই সন্তোষ প্রকাশ করেছে। দোহায় আলোচনার পর এক বিবৃতিতে তুরস্ক জানায়, দুই দেশের মধ্যে স্থায়ী শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার পথে এটি ইতিবাচক পদক্ষেপ। পাশাপাশি সীমান্ত উত্তেজনা প্রশমনে এই সমঝোতা কার্যকর ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করে কাতারও। এদিকে তুরস্ক কাতারের পাশাপাশি পাকিস্তান আফগানিস্তান চুক্তিকে স্বাগত জানায় ওমান। একই সঙ্গে কাতার ও তুরস্কের মধ্যস্থতার প্রশংসা করে দেশটি। মার্কিন কূটনীতিক জালমে খালিলজাদ এই চুক্তিকে দোহা থেকে আসা সুখবর বলে আখ্যা দেন। তবে সাবেক মানবাধিকার মন্ত্রী শিরিন মাজারি সতর্ক করে বলেন, যুদ্ধবিরতি চুক্তিতে তেহরিক ই তালেবান পাকিস্তান টিটিপি এর প্রসঙ্গ অনুপস্থিত, যা ভবিষ্যতে জটিলতা তৈরি করতে পারে। আগামী 25 অক্টোবর তুরস্কের ইস্তাম্বুলে পাকিস্তান আফগানিস্তানে পরবর্তী বৈঠক বসবে, যেখানে আলোচনার দ্বিতীয় ধাপে যুদ্ধবিরতি স্থায়ী শান্তি চুক্তিতে রূপ নিতে পারে বলে আশা করছেন বিশ্লেষকরা। অর্জিতা শেজিন, সময় সংবাদ,
ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলের আরও একটি এলাকা দখলে নেয়ার দাবি করেছে রাশিয়া। ইউক্রেনও রাশিয়ার ওরেনবার্গ প্রাকৃতিক গ্যাস প্রক্রিয়াকরণ কেন্দ্রে ড্রোন হামলা চালিয়েছে। এদিকে ইউক্রেনের দীর্ঘ পরিসরে টমাহক ক্রুজ মিসাইল সরবরাহের সম্ভাবনা বিবেচনা করেছেন বলে জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বড় পশ্চিমা সহায়তা থাকা সত্ত্বেও ইউক্রেনের রাশিয়ার বিরুদ্ধে জয় অসম্ভব বলে মন্তব্য করেছেন যুক্তরাজ্যের সাবেক প্রধান প্রতিরক্ষা কর্মকর্তা। ক্রমেই তীব্র হচ্ছে রাশিয়া ইউক্রেন দুপক্ষের সামরিক উত্তেজনা। স্থানীয় সময় শনিবার ইউক্রেনের ডোনেৎস্ক অঞ্চলের আরও একটি এলাকা দখলে নেয়ার দাবি করে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। পাশাপাশি ইউক্রেনের রেলপথ, সামরিক শিল্পকেন্দ্র এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ড্রোন প্রশিক্ষণ কেন্দ্র লক্ষ্য করে হামলা চালায় মস্কো। রুশ মন্ত্রণালয় আরও জানায়, ইউক্রেনের ১৪০টি ড্রোন, ৬টি হিমার্স ক্ষেপণাস্ত্র এবং 4টি গাইডেড বোমা ধ্বংস করেছে রুশ বিমান প্রতিরক্ষা বাহিনী। এদিকে স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যা থেকে শনিবার পর্যন্ত রাশিয়ার ১৩৬টি ড্রোন ধ্বংস করার দাবি করে ইউক্রেন। এদিকে রাশিয়ার ওরেনবার্গ প্রাকৃতিক গ্যাস প্রক্রিয়াকরণ কেন্দ্রে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেনের সেনাবাহিনী। স্থানীয় সময় শনিবার রাতে ওরেনবার্গ অঞ্চলে এই হামলার পাশাপাশি সামারার একটি তেল শোধনাগারও লক্ষ্যবস্তুতে পরিণত করে। ড্রোন হামলার পর কাজাখস্তান থেকে গ্যাস সরবরাহ সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে বলে জানায় স্থানীয় প্রশাসন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, টমাহক মিসাইল সরবরাহ সহজ হবে না এবং ইউক্রেনকে কিছু ছাড় দিতে হতে পারে। ফক্স নিউজের সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, তিনি এখনও ইউক্রেনে দীর্ঘ পরিসরের টমাহক ক্রুজ মিসাইল সরবরাহের সম্ভাবনা বিবেচনা করছেন। যুক্তরাজ্যের সাবেক প্রধান প্রতিরক্ষা কর্মকর্তা ফিল্ড মার্শাল ডেভিড রিচার্ডস বলেন, বড় পশ্চিমা সহায়তা থাকা সত্ত্বেও ইউক্রেনের রাশিয়ার বিরুদ্ধে জয় অসম্ভব। তিনি বলেন, পশ্চিমারা শুধু ইউক্রেনকে লড়াইয়ে উৎসাহিত করেছে, তবে জয়ের জন্য প্রয়োজনীয় উপকরণ দেয়নি। একমাত্র সম্ভাব্য পরিস্থিতি হল সরাসরি ন্যাটোর হস্তক্ষেপ। এদিকে হাঙ্গেরি কেন পুতিন ট্রাম্প শীর্ষ সম্মেলন আয়োজন করবে তা জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান। ফেসবুক পোস্টে তিনি লেখেন, ইউরোপে একমাত্র হাঙ্গেরি শান্তির পক্ষে। তিনি আরও উল্লেখ করেন, হাঙ্গেরি অবিচলভাবে সংঘাতের কূটনৈতিক সমাধানকে সমর্থন করেছে। অর্জিতা শেহজিন, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রকে বড় সাইবার হামলার অভিযোগে অভিযুক্ত করেছে চীন। স্থানীয় সময় রোববার এ তথ্য জানায় চীনের রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সিকিউরিটি এজেন্সি এনএসএ কয়েক বছরের জন্য চীনের জাতীয় সময় সংস্থা হ্যাক করেছে বলে জানায় চীনের রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা। জাতীয় টাইম সার্ভিস সেন্টার চীনের সরকারি সময় নির্ধারণকারী সংস্থা, যা অর্থনীতি, শক্তি, পরিবহন ও প্রতিরক্ষা খাতে সম্প্রচার করে। চীনের রাষ্ট্রীয় নিরাপত্তা মন্ত্রণালয় জানিয়েছে, এই গুরুত্বপূর্ণ অবকাঠামোয় ব্যাঘাত ঘটলে আর্থিক বাজার, লজিস্টিক্স ও বিদ্যুৎ সরবরাহে ব্যাপক বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে। তিন বছর মেয়াদে ৫ লাখ শ্রমিক নেবে ইতালি। স্পন্সর ভিসার মাধ্যমে আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে আগামী ২৩ অক্টোবর থেকে। ক্লিক ডে অনুষ্ঠিত হবে ফেব্রুয়ারিতে। প্রতিবারের মতো এবারও দালাল চক্র সক্রিয়, তাই বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন ইতালি প্রবাসীরা। হাসান মাহমুদের তথ্যচিত্রের রিপোর্ট। বিশ্বের অন্যতম শিল্প ও পর্যটন নির্ভর দেশ ইতালি তাদের শ্রমবাজারের ঘাটতি পূরণের লক্ষ্যে এবার ৩ বছর মেয়াদী ৫ লাখ শ্রমিক নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। স্পন্সর ভিসায় শ্রমিক নেওয়ার আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে ২৩ অক্টোবর থেকে। বিশ্বের নন ইউরোপিয়ান ৩৮টি দেশ থেকে কর্মী নেবে ইতালি সরকার। ২৩ অক্টোবর সকাল ৯টা থেকে আগামী ৭ ডিসেম্বর পর্যন্ত আগাম ফর্ম পূরণের মাধ্যমে আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে। অন্যান্য বছরের চেয়ে এবার এই আবেদন প্রক্রিয়ায় জটিল আইন প্রণয়ন করায় দক্ষ ব্যক্তি এবং সঠিক মালিক ছাড়া আবেদন করা অনেকটাই কঠিন। তবে দালাল চক্রের খপ্পর থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। দালাল থেকে সাবধান থাকবেন, কারণ এই দেশের গভর্নমেন্ট জর্জা মেলোনি অত্যন্ত কঠিন আইন করছে যে মালিকদের ব্যাপারে, মালিকদের প্রত্যেক মালিকের ডকুমেন্ট 100% ওকে থাকলে ভিসা দিবে, না হলে দিবে না। ভালো মানুষ, ভালো এজেন্সি হোক আর ভালো লোক যারা এগুলি কোয়ালিফাইড লোক, ওদেরকে ফলো করবেন, আদারওয়াইজ অন্য কাউকে বিশ্বাস করবেন না। ইতালিতে শ্রমিক ঘাটতি লেগে আছে। ২০২৩ থেকে ২০২৫ সাল পর্যন্ত ৩ বছরে ৪,৫২,০০০ এবং পরে কোটা বাড়িয়ে তা ৫ লাখের মতো করা হয়েছিল। ২০২৬ সালের জন্য আবেদনকারীদের ক্লিক ডে অনুষ্ঠিত হবে ১২ জানুয়ারি, ৯ ফেব্রুয়ারি, ১৬ ফেব্রুয়ারি এবং ১৮ ফেব্রুয়ারি।
আগাম ফর্ম পূরণকারীরা ওই দিন সকাল 9টায় ক্লিক করে তাদের আবেদন পাঠাতে পারবেন সুনির্দিষ্ট পোর্টালে। এবার স্বয়ংক্রিয়ভাবে মালিক এবং শ্রমিকের তথ্য যাচাই করে সঠিক ব্যক্তিদের ভিসার অনুমতিপত্র দেয়া হবে। ফলে বাংলাদেশিদের জন্য ঢাকায় ভিসা প্রাপ্তির ক্ষেত্রে হয়রানির শিকার হতে হবে না বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সময় সংবাদ, ইতালি। সময়। বাংলাদেশ ক্রিকেটের জন্য সুসংবাদ দিলেন লিটন দাস। সাইড স্ট্রেইন ইনজুরি থেকে অনেকটাই সেরে উঠেছেন টি-20 অধিনায়ক। গতকাল বীরপুরে ব্যাট হাতে অনুশীলন করেছেন তিনি। এশিয়া কাপের সুপার 4-এ শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে ইনজুরিতে পড়েন লিটন। খেলা হয়নি আফগানিস্তান সিরিজ, রাখা হয়নি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজেও। অবশেষে প্রায় 1 মাস পর ব্যাট হাতে ফিরেছেন এলকেডি। বীরপুরে বেশ স্বাচ্ছন্দ্যে ব্যাটিং অনুশীলন করতে দেখা গেছে তাকে। ক্যারিবিয়ানদের বিপক্ষে 27 অক্টোবর থেকে শুরু হতে যাওয়া টি-20 সিরিজ দিয়ে মাঠে নামার সম্ভাবনাও তৈরি হলো লিটনের। এদিকে উইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডের আগে স্কোয়াডে একটা পরিবর্তন এনেছে টাইগার ম্যানেজমেন্ট। স্পিন ডিপার্টমেন্টের শক্তি বাড়াতে ডাকা হয়েছে নাসুম আহমেদকে। ঢাকা লিগ বয়কট করা 38 ক্লাবের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন কোঅবের নেতৃবৃন্দ। রোববার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে আলোচনায় বসেন ক্রিকেটার ও বিদ্রোহ করা ক্লাবগুলোর সংগঠকরা। সাবেক অধিনায়ক তামিম ইকবালের তত্ত্বাবধানে ক্লাব সংগঠকদের মধ্যে বৈঠকে উপস্থিত ছিলেন মাসুদুজ্জামান, রফিকুল ইসলাম বাবু, বোরহানুল হোসেন পাপ্পু সহ আরও বেশ কয়েকজন। আর ক্রিকেটারদের মধ্যে ছিলেন কোঅপ প্রেসিডেন্ট মোহাম্মদ মিঠুন, শামসুর রহমান, শুভ। এ সময় সংগঠকদের সঙ্গে লম্বা সময় আলোচনা করেন তারা। বিভিন্ন সূত্রের খবর, তাদের এই আলোচনার পর ঘরোয়া লিগে অংশ নেওয়ার ব্যাপারে ইতিবাচক ক্লাবগুলো, তবে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে আরও সময় চেয়েছে তারা। এ বিষয়ে বিসিবি সভাপতি ও সিসিডিএম এর সঙ্গেও বৈঠক করবে কোঅব। নারী ওয়ানডে বিশ্বকাপের খবর। সেমিফাইনালে খেলার ক্ষীণ সম্ভাবনা বাঁচিয়ে রাখতে আজ শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ নারী ক্রিকেট দল। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় বিকেল 3:30টায়। পাকিস্তানকে হারিয়ে আসরের শুরুটা দুর্দান্ত করলেও পরে টানা 4 হারে সেরা 4-এর রেস থেকে অনেকটা ছিটকে যায় নিগার সুলতানা জ্যোতির দল। টেবিলে তাদের অবস্থান 6 নম্বরে। ম্যাচ বাকি মাত্র 2টি, কিছুটা সম্ভাবনা বাঁচিয়ে রাখতে তাই এ ম্যাচে জিততেই হবে লাল সবুজের। যদিও ওয়ানডের পরিসংখ্যানে লঙ্কানদের বিপক্ষে এখনও পর্যন্ত 3 ম্যাচে কোনো জয়ের স্বাদ পায়নি ট্রাইগেস। তবে আসরে শ্রীলঙ্কাও পার করছে খারাপ সময়। টেবিলে বাংলাদেশের পরই তাদের অবস্থান, 5 ম্যাচে জয় পায়নি একটিও। সেই হিসেবে এ ম্যাচে এগিয়ে থাকবে বাংলাদেশি। ভালো রান রেটে জিতলে সম্ভাবনা থাকবে নিউজিল্যান্ডকে হটিয়ে টেবিলে 5 নম্বরে উঠে আসার। তবে আসরে নিজেদের শেষ ম্যাচে নিগারদের ভারতের বিপক্ষে দিতে হবে কঠিন পরীক্ষা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। পুরান ঢাকায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা হত্যার প্রতিবাদে বিক্ষোভ। জড়িতদের গ্রেফতার দাবিতে 24 ঘন্টার আলটিমেটাম। টিউশন ছাত্রী পুলিশ হেফাজতে। জুলাই সনদে আর কোনো দল সই না করলেও প্রভাব পড়বে না জাতীয় নির্বাচনে, মন্তব্য বিএনপি নেতা সালাউদ্দিনের। গণভোট হলে সনদ বাস্তবায়নে বাধ্য থাকবে নির্বাচিত সংসদ। এবং দফায় দফায় হামলার পর গাজায় যুদ্ধবিরতি পুনর্কার্যকরের ঘোষণা ইসরায়েলের। দখলদারদের হামলায় কাশেম ব্রিগেডের কমান্ডার সহ নিহত 42। ত্রাণবাহী ট্রাক প্রবেশেও নিষেধাজ্ঞা। এ ছিল সকালের সময়। আন্তর্জাতিক সময় সঙ্গে থাকবেন সাদিক হাসান ইমন। ধন্যবাদ তুষার। আন্তর্জাতিক সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।